এবং সমাধান, মানে এস ফর সমস্যা, এ ফর এবং, এস ফর সমাধান, স্যাটিসফ্যাকশন অ্যান্ড সাকসেস। আর এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। হ্যাঁ, একটা কথা বলি যে গুণগত মান থাকলে, কোনো জিনিসের গুণগত মান থাকলে তার উৎকর্ষতা বা চাহিদা মানুষের কাছে বৃদ্ধি পেয়ে যায়। কথাটা এই কারণেই বললাম, কারণ এই অনুষ্ঠান সমস্যা এবং সমাধানে যে ব্যক্তিত্বের উপস্থিতি, গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস, তার গুণগত মান বা উৎকর্ষতা এমন জায়গায় পৌঁছে গেছে, এই অনুষ্ঠানের মাত্রা এমন জায়গায় পৌঁছে গেছে যে দর্শকরা ফোন করে বলছেন 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা অনুষ্ঠানটা করলে খুব ভালো হয়, আবেদন রাখছেন আমাদের কাছে। অসংখ্য ফোন আসছে সাধুবাদ জানিয়ে যে গবেষক জ্যোতিষী শ্রী দেবদাসকে আরও সময় যেন আমরা পাই, তার আলোচনা সত্যি প্রশংসাযোগ্য। কারণ এই অনুষ্ঠানে শ্রী দেবদাস আপনাদের কাছে তুলে দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রের এমন কিছু বিষয় যেগুলো সত্যিই নতুন। কারণ দেবদাস মানেই নতুন সন্ধান, নতুন জ্ঞান। জ্যোতিষশাস্ত্রের সমস্ত বিষয়টাকে তিনি আপনাদের সামনে উপস্থাপন শুধু করছেন না, কিভাবে তার প্রতিকার হবে অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তিনি শুধু গবেষক জ্যোতিষী নন, তিনি সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্র সাধনা করেন, এবং তিনি সর্বোপরি একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবু তিনি বস্তুগত জীবনের মোহ ত্যাগ করে নিজের জীবন উৎসর্গিত করেছেন আপনাদের সেবায়, এবং মানব সেবা শুধু করছেন তাই নয়, তিনি সমাজসেবাও করছেন। তার উদাহরণ আমরা পাই, তিনি অ্যাম্বুলেন্স দিচ্ছেন মায়ের রথযাত্রা থেকে। সুতরাং সেই বর্ণময় ব্যক্তিত্বের সাথে কথা বলতে আসুন। 22817424 এই নম্বরে আছি আমি অজয় ভদ্র, আছেন আপনাদের মনের মানুষ শান্ত সৌম্য শ্রী দেবদাস। শ্রী দেবদাস বাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আবার আমাদের আমন্ত্রণে এবং দর্শকদের অনুরোধে আজকে আবার উপস্থিত হয়েছেন সময় মতো। হ্যাঁ অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এই এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে যারা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, অর্থাৎ যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা এই ক্যামেরার পিছনে থেকে আপনাদের সামনে এই অনুষ্ঠানকে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং সর্বোপরি যারা আপনারা ভক্তবৃন্দ এবং দর্শকগণ, আপনাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছে। হ্যাঁ দেবদাস বাবু, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানটা আপনি এমন জায়গায় পৌঁছে দিয়েছেন মানুষের কাছে, জ্যোতিষশাস্ত্রের এমন বিষয় তুলে ধরেছেন যে সেই বিষয়ে মানে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আপনার কাছ থেকে আজকে প্রথম প্রশ্ন আমার, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু জানা যায়, দর্শকরা জানেন, তারা আবেদন করছেন 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা প্রোগ্রাম করার জন্য। গত সপ্তাহে আবেদন করেছেন, ফোন এসেছিল, আজকে সকালবেলাও ফোন এসেছিল 10টার সময়, আমি খবর নিলাম। যাই হোক, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে গ্রহদের দৃষ্টি সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, অবশ্যই সেই বিষয়ে আজকে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, তুমি যেটি বললে যে গ্রহদের দৃষ্টি, যদিও প্রচুর আলোচনা আমাদের বাকি রয়েছে বিভিন্ন গ্রহ সম্পর্কে আলোচনাও, সেগুলোও করব। তবে গ্রহদের দৃষ্টি সম্পর্কে আমি সবার আগে উপস্থাপন করব। শুনে হয়তো আপনাদের অবাক লাগছে যে আপনারা এতদিন ধরে জানেন যে এই গ্রহগুলো আমাদের জন্মকুণ্ডলিতে যেখানে অবস্থান করে সেখানেই, অর্থাৎ সেইভাবে বা তো আছেই, তার সাথে সাথে গ্রহরা আমাদের জন্মকুণ্ডলিতে যেখানে অবস্থান করে সেখান থেকে দৃষ্টির মাধ্যমে অন্য ঘরে বা আমাদের জীবনে অন্যান্য বিষয়ের উপরেও প্রভাব বিস্তার করে। এই বিষয়টি হয়তো আপনারা বুঝতে পারলেন না, তাহলে এটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে, আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। ধরুন, যদি কারো লগ্নে মঙ্গল থাকে, ধরে নিচ্ছি যদি কারো লং বা লগ্ন হচ্ছে মীন, আর এখানে যদি মঙ্গল থাকে, তাহলে যার যে ঘরে লং লেখা আছে, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, আপনাদের জন্মকুণ্ডলীতে যার যেখানে লং লেখা আছে সেই ঘর থেকে বিচার করা হয় আমাদের জীবনের স্বাস্থ্য এবং দৈহিক অবস্থা, সে পুরুষ হোক বা নারী, সকলের জন্য যার যেখানে লং বা লগ্ন লেখা আছে সেখান থেকে বিচার করা হবে তার স্বাস্থ্য। সুতরাং হচ্ছে, তাহলে যদি আমাদের এখানে মঙ্গল থাকে, তাহলে মঙ্গল আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করবে। এখানেই শেষ কথা নয়, মঙ্গল আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করবে,
এবং এই মঙ্গল আমাদের লগ্নে থেকে আমাদের রাশিচক্রে অন্য অন্য জায়গার উপর দৃষ্টিপাত করবে। যেমন যদি লগ্নে মঙ্গল থাকে তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 ঘর দূরে দৃষ্টিপাত করবে। যেরকম এই লগ্ন থেকে বিচার করা হয়ে থাকে একটি মানুষের স্বাস্থ্য, আর এই 7 ঘর থেকে বিচার করা হয়ে থাকে মানুষের বিবাহ ও বিবাহিত জীবন। তাহলে মঙ্গল একদিকে স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করবে, অর্থাৎ যদি লগ্নে মঙ্গল থাকে তাহলে লিভার রিলেটেড প্রবলেম দেখা দেবে, হাড় ভাঙা বা হাড়ে আঘাত লাগা স্বাভাবিক, আগুন গ্যাস ইলেকট্রিক থেকে কোনো রকম বিপদ বা দাহ্য হবার সম্ভাবনা থাকবে, এবং শরীরে একাধিকবার রক্তপাত বা অপারেশন দেখতে পাওয়া যায়। লগ্নে মঙ্গল থেকে এই প্রভাবটা দিচ্ছে। আবার এই মঙ্গল 7 ঘর দূরে দৃষ্টিপাত করে, যেটি 7 ঘর দূর থেকে বিচার করা হয়ে থাকে বিবাহ ও বিবাহিত জীবন, আমাদের বিবাহ ও বিবাহিত জীবনে প্রভাব বিস্তার করেও আমাদের জীবনকে সমস্যা বহুল করে তোলে। তাহলে গ্রহরা যেখানে অবস্থান করছে শুধু যে সেই ঘরের ফলই দান করবে তা নয়, দৃষ্টির মাধ্যমে এক একটি গ্রহ নানা দিক থেকে আমাদের সুফল এবং কুফল দান করে। গ্রহদের দৃষ্টি শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে আমরা এতদিন বহু দৃষ্টির কথা শুনেছি, কিন্তু গ্রহদের দৃষ্টির কি মহত্ব রয়েছে। দৃষ্টির বহু মহত্ব রয়েছে আমাদের এই মানব জীবনে। দৃষ্টি আমাদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে দৃষ্টির মাধ্যমে আপনার জীবন সাথী বা জীবন সঙ্গিনীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, সেটি হলো শুভ দৃষ্টি। যে শুভ দৃষ্টির মাধ্যমে আপনারা একে অপরকে চিনেছেন, একে অপরকে জেনেছেন। আর যে অন্ধ ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধে মন্দিরের দরজায় গিয়ে অসংখ্য ভক্তের সাথে ধাক্কাধাক্কি করেও মাতৃ দর্শনের জন্য উদ্গ্রীব থাকে, মায়ের দর্শনের জন্য যে অন্ধ ব্যক্তি উদ্গ্রীব থাকে, সে কি জন্য উদ্গ্রীব থাকে? তার দৃষ্টি তো মায়ের কাছে গিয়ে পৌঁছায় না, কারণ সে তো অন্ধ। তাহলে সেই অন্ধ ব্যক্তি কেন প্রতিদিন সকাল এবং সন্ধে মায়ের মন্দিরের কাছে গিয়ে অগণিত ভক্তের সাথে ধাক্কাধাক্কি করেও মাতৃ দর্শনের জন্য উদ্গ্রীব হয়? তার কারণ সেই অন্ধ ব্যক্তির দৃষ্টি মা পর্যন্ত পৌঁছতে পারুক আর না পারুক, সেই অন্ধ ব্যক্তির দৃষ্টি মায়ের মূর্তি পর্যন্ত গিয়ে পৌঁছতে পারুক আর না পারুক, মায়ের কৃপা দৃষ্টি যদি একবার অন্ধ ব্যক্তির ওপর গিয়ে পৌঁছায়, তাহলে তার জীবনে সমস্ত দুর্বিধা, তার জীবনে সমস্ত অন্ধকার, তার জীবনে সমস্ত ক্লেশ ও বেদনা দূর হয়ে যাবে। এই যে দৃষ্টি, তা হলো কৃপা দৃষ্টি, তা হলো প্রভুর মায়ের কৃপা দৃষ্টি। এক্সিলেন্ট। আর আজ আমি এখানে আলোচনা করব যে গ্রহদের কি দৃষ্টি আছে, ফিরে আসছি সে বিষয়। এক্সিলেন্ট, আপনার সত্যি ব্যাখ্যা, আপনার এত সুন্দর না, দেখে নি কে আছেন তারপরে বলছি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, রিয়া ভট্টাচার্য। লীলা? রিয়া ভট্টাচার্য, বলুন। হ্যাঁ মা, বলো। আমার জন্ম হচ্ছে 1983 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর, হ্যাঁ আগে 10ই সেপ্টেম্বর এইভাবে বলুন। 10ই সেপ্টেম্বর 83 রাত 9:42 মিনিট রাত। আর জন্মস্থান হচ্ছে কলকাতা। হ্যাঁ, হাওড়া। হ্যাঁ, কি জানতে চাইছেন? প্রশ্নটা হচ্ছে আমার কর্মজীবন সম্পর্কে। আচ্ছা মা, তুমি বলো যে 10th সেপ্টেম্বর 1983 সেদিন কি স্যাটারডে ছিল? হ্যাঁ। এবং তোমার কি তুলা রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি সঙ্গে থাকো, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এখানে তোমার যেটি গ্রহ সন্নিবেশ আছে, সেখানে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন এবং হচ্ছে সাতী, অর্থাৎ হচ্ছে 15 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে, তুমি এখানে প্রশ্ন করেছো যে তোমার কর্মজীবন সম্পর্কে।
সে বিষয়ে যেটি তোমার অবস্থান আছে আমি সে সম্পর্কে আলোচনা করছি। আর এই প্রশ্নের উত্তর আমি যে কেবলমাত্র তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আমি এই প্রশ্নের উত্তর দেব সমস্ত ভক্তগণকে যারা তোমরা টেলিফোনে লাইন পাচ্ছ না। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, এখানে যেটি তোমার অবস্থান আছে, তোমার যেটি লগ্ন সেটি হচ্ছে বৃষ, আর এখানে বসে আছে রাহু, এবং হচ্ছে তোমার জন্মকুণ্ডলীতে কেতু আছে এখানে। বাকি 1 2 3 4 5 এইখানে তোমার সমস্ত গ্রহের অবস্থানগুলো রয়েছে। আর অপরদিকে 1 2 3 4 5 এদিকে সবগুলো ঘর খালি রয়েছে। তাহলে যে কোনো জন্মকুণ্ডলীতে যদি 1 2 3 4 5 এই 5টি ঘর খালি থাকে তাহলে কি সৃষ্টি হয় সে তো তোমরা সকলেই জানো। এটি হলো পূর্ণ কাল সর্প যোগ। ইতিপূর্বে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে এবং অন্যান্য বহু টিভি মিডিয়াতে আমি বহুবার আলোচনা করেছি এই কাল সর্প যোগ সম্পর্কে। একটি শিশু যে গুণ বা প্রতিভা নিয়ে জন্মায়, একটি শিশু যে কর্মক্ষমতা নিয়ে জন্মায়, একটি কালসর্পযোগের ব্যক্তি তার 3 গুণ বেশি প্রতিভা, তার 3 গুণ বেশি কর্মক্ষমতা নিয়ে জন্মায়। কিন্তু তার সেই কর্মক্ষমতা, তার সেই প্রতিভা বিকশিত হতে পারে না, সে ভীষণভাবে বাধার সম্মুখীন হয়। সুতরাং সেদিকে তোমাকে এই কালসর্পযোগের প্রতিকার করতে হবে। আর তুমি প্রশ্ন করেছো তোমার কর্মজীবন সম্পর্কে, তাহলে লগ্ন হচ্ছে এটি। এখান থেকে কর্ম অর্থাৎ যার যেখানে লং লেখা আছে, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, সেখান থেকে অ্যান্টি ক্লক 10 নম্বর ঘর থেকে বিচার করতে হয় কর্ম বা জীবিকা বা প্রফেশন। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেছি কুম্ভে। আর এই ঘরটি কার? শনি। বহুবার সে কথা আপনাদেরকে বলেছি। শনি তোমার জন্মকুণ্ডলীতে আছে এই ঘরটিতে, এটি হচ্ছে তুলা। তাহলে তো তোমার কর্মজীবন অতীব ভালো হওয়া উচিত, তাহলে কেন ভালো হচ্ছে না? তার কারণ এখানে শনি চন্দ্রযুক্ত আছে, আর শনি যখন চন্দ্রযুক্ত হয়ে পড়ে তাহলে তা বিষ যোগ সৃষ্টি করে থাকে। শনি যখন চন্দ্রযুক্ত হয়ে পড়ে তখন তা বিষ যোগ সৃষ্টি করে থাকে। যেমন 1 কলসি দুধের মধ্যে যদি কিছুটা গোচনা পড়ে যায়, তাহলে এই হচ্ছে বিষয়। সেজন্য অবশ্যভাবে তোমাকে এই চন্দ্র শনি বীজ যোগের প্রতিকার করতে হবে। এবং তার সাথে সাথে যারা তোমরা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলীতে কালসর্প যোগ আছে বা এই রকম চন্দ্র শনি বীজ যোগ আছে, সেজন্য তোমরা অবশ্যভাবে গ্রহ প্রতিকার করবে, না হলে কিন্তু চাকরি মিলবে, তোমরা জব পাবে কিন্তু জব স্যাটিসফ্যাকশন পাবে না। রিয়া দেবী, স্ক্রিনে তো দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন এবং পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে বিষয় যে দৃষ্টি বিভিন্ন প্রকারে, তাহলে আমরা আজকে আলোচনা করব গ্রহ দৃষ্টি সম্পর্কে। এই দৃষ্টি কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে। ব্যক্তি যেখানে উপস্থিত থাকে, ব্যক্তি যে কেবলমাত্র সেখানেই প্রভাব বিস্তার করে তাই নয়, ব্যক্তি দৃষ্টির মাধ্যমে যেরকম প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ যখন আমরা স্কুলে লেখাপড়া করতাম, তখন যখন আমরা যে কোনো ক্লাসের ফাঁকে একটু সময় পেলে বা টিফিন আওয়ার্সে মাঠে নেমে ধুলোবালি মেখে নিতাম। আর আমাদের টিচার যখন স্কুলের 3 তলা বিল্ডিং থেকে আমাদেরকে দেখতেন, কিছু বলতেন না, তা সে দৃষ্টিতেই আমরা ভয় পেতাম এবং ধুলোবালি ছেড়ে আবার ক্লাসরুমে গিয়ে বসতাম। তাহলে তিনি আমাদের কিছু বলতেন না, কিন্তু দৃষ্টির মাধ্যমে আমাদের উপর প্রভাব বিস্তার করতেন। এই রকম আমাদের গ্রহরা যেখানে থাকে সেখানে তো প্রভাব বিস্তার করেই, তার সাথে সাথে দৃষ্টির মাধ্যমে আমাদের জীবনের অন্যান্য বিষয়ের উপরেও প্রভাব বিস্তার করে। এই বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে গ্রহের কোথায় কোথায় দৃষ্টি আছে আপনারা নোট করে নেবেন।
বিষয়, আমাদের যার যেখানে যে গ্রহগুলো আছে সেখান থেকে কার কোথায় দৃষ্টি আছে। তাহলে আগে জানতে হবে যে গ্রহদের দৃষ্টি ক প্রকার। গ্রহরা 4 প্রকারের দৃষ্টিপাত করে থাকে, 4 প্রকারের দৃষ্টিপাত। আমি যদি সেই প্রাচীন যে জ্যোতিষ গ্রন্থগুলো অনুসারে আপনাদের কাছে বর্ণনা করি তা আপনাদের কাছে অত্যন্ত কঠিন বলে মনে হবে, কিন্তু আমার দায়িত্ব যে এই টিভি চ্যানেলের মাধ্যমে যারা আমাকে আমন্ত্রণ করে এনেছেন সেই টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে অতি সহজভাবে আমি পৌঁছে দেব এই জ্যোতিষশাস্ত্রকে, আমাদের বৈদিক ট্র্যাডিশনকে। মাঝখানে আমি একটু ইন্টারাকশন করছি, শুধু সহজভাবে পৌঁছে দেবো না, আপনার বোঝাবার এত সুন্দর ক্ষমতা, এটা কিন্তু মানে অনস্বীকার্য, স্বীকার না করলে ভুল করা হবে। তাহলে এই যে গ্রহদের দৃষ্টি, তাহলে এই গ্রহদের দৃষ্টি আমাদের পক্ষে ভালো হবে কি খারাপ হবে? আমরা দেখলাম যে ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই শুভ, আর ভগবান যে গ্রহদের মাধ্যমে আমাদেরকে শাসন করে চলেছেন, অর্থাৎ রাজা যেমন তার সেনা এবং সেনাপতির মাধ্যমে তার রাজ্যকে শাসন করেন, সেই রকম ভগবান এই গ্রহ নক্ষত্রের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত শাসন করে চলেছেন। তাহলে সেই দৃষ্টি, এই গ্রহের দৃষ্টি আমাদের পক্ষে শুভ হবে কি অশুভ হবে, সেটা জানতে গেলে জানতে হবে গ্রহদের দৃষ্টি সম্পর্কে। তাহলে আমি কি বললাম যে গ্রহদের 4 প্রকারের দৃষ্টি। আমাদের শাস্ত্র অনুযায়ী একবার বলবো, সেটা খুব কঠিন বলে মনে হবে, তারপরে আমি উপস্থাপন করব সহজ ও সরল ভাবে। আমাদের শাস্ত্র বলছে যে গ্রহদের একটি হচ্ছে এক পাদ দৃষ্টি। আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমি বুঝিয়ে দেব। বলছে যে গ্রহদের এক পাদ দৃষ্টি অর্থাৎ হচ্ছে 15 কলা দৃষ্টি। ফিরে আসতে সে বিষয়ে, তার আগে দেখবো যে টেলিফোনে কে রয়েছেন, কে দৃষ্টি দিয়েছেন আমাদের। হ্যালো, নমস্কার, জোরে বলুন একটু। হ্যাঁ, কে বলছেন? পৌলমী, আচ্ছা বলুন। 12 ফেব্রুয়ারি 1979, রাত 11:45, ক্যালকাটা। মানে অনুষ্ঠান দেখেন খুব, না? কেমন লাগে বলুন? খুব ভালো লাগে। আচ্ছা বলুন। হ্যাঁ, অনেকদিন ট্রাই করে পেলাম। এবার কি সমস্যা বলুন? শিক্ষার বিভাগ। আচ্ছা মা, তুমি বলো যে 12 ফেব্রুয়ারি 1979 সেদিন কি সোমবার ছিল, এবং হচ্ছে তোমার কি সিংহ রাশি এবং হচ্ছে তুলা লগ্ন? ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে পৌলমী, শুনতে থাকুন, অসংখ্য ধন্যবাদ। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে, সেখানে যেটি দেখা যাচ্ছে যে তোমার সিংহ রাশি এবং হচ্ছে তুলা লগ্ন এবং হচ্ছে মঘা অর্থাৎ হচ্ছে 10 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং হচ্ছে কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও দেবারি গণ। যেটি এখানে অবস্থান আছে, তুমি এখানে প্রশ্ন করেছো তোমার শিক্ষা জীবন সম্পর্কে এবং হচ্ছে বিবাহিত জীবন সম্পর্কে। তাহলে তোমার এখানে যেটি অবস্থান আছে সেটি হলো যে তোমার এখানে লগ্ন যেটি আছে সেটি হচ্ছে তুলা। আর শিক্ষা কোন ঘর থেকে বিচার করতে হয় সে কথা আমি আপনাদেরকে বহুবার বলে দিয়েছি। শিক্ষা বিচার করতে হয় 2টি ঘর থেকে। একটি হলো 4th হাউস বা 4 নম্বর ঘর, এখান থেকে বিচার করতে হয় সাধারণ শিক্ষা, এবং 9th হাউস বা 9 নম্বর ঘর থেকে বিচার করতে হয় উচ্চ শিক্ষা। তাহলে কোনটি বা সাধারণ শিক্ষা এবং হচ্ছে কোনটি বা উচ্চ শিক্ষা? আমরা স্নাতক স্তর পর্যন্ত যে শিক্ষা তাকে ধরে নেব সাধারণ শিক্ষা, এবং স্নাতক স্তরের উপরে যে শিক্ষা তাকে আমরা ধরে নেব উচ্চ শিক্ষা। তাহলে এখানে হচ্ছে লগ্ন, এখান থেকে 1 2 3 4 তোমার এখানে মঙ্গল আছে এবং আছে রবি। মঙ্গল এই ঘরে শক্তিশালী, সুতরাং হচ্ছে সাধারণ শিক্ষা তো ভালোই রয়েছে। এবং হচ্ছে 5 6 7 8 9 এই ঘরটি মালিক হচ্ছে কে? বুধ। আর এই বুধ তোমার আছে এই ঘরটিতে, এবং তার সাথে কে আছে? কেতু। আর যে ঘরে কেতু থাকবে
সেখান থেকে উল্টো দিকে অর্থাৎ 7 নম্বর ঘরে রাহু থাকবেই থাকবে। তাহলে এই যে বুধ এবং হচ্ছে কেতু এখানে আছে, এখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে রাহু আছে এবং রাহু দৃষ্টি এসে বুধের উপরে পড়ছে। সুতরাং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যা রয়েছে। এবার যেটি বিষয় তুমি প্রশ্ন করেছো বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে, আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যে তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আমি দিচ্ছি সকল ভক্তগণকে, সকল জ্যোতিষ অনুরাগীকে। এখানে আছে লগ্ন, আর এখান থেকে 1 2 3 4 এখানে আছে মঙ্গল। কি সৃষ্টি হলো? ভৌম দোষ, মাঙ্গলিক দোষ, কারণ মঙ্গলের আরেক নামই ভৌম। আর এই ভৌম দোষ তোমার বিবাহ ও বিবাহিত জীবনে নানা প্রকারের সমস্যা সৃষ্টি করবে। সুতরাং আমরা কি পেলাম? যে বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা আছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে আশা অনুরূপ ফল লাভের ক্ষেত্রে বাধা রয়েছে। সুতরাং সেই জন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। তাহলে আমি যে জায়গাটাতে প্রবেশ করেছিলাম যে 4 প্রকারের দৃষ্টি, একটি হলো 1 পাদ বা 15 কলা দৃষ্টি, একটি হলো 2 পাদ বা 30 কলা দৃষ্টি, একটি হলো 3 পাদ বা 45 কলা দৃষ্টি, একটি হলো পূর্ণ দৃষ্টি বা 60 কলা দৃষ্টি। শুনে ভাবছেন যে দেবদাস বাবু আমরা কিছুই বুঝতে পারলাম না। তাহলে আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে যে একবার বলেছি যে 15 কলা দৃষ্টি, একবার বলেছে যে 30 কলা দৃষ্টি, একবার বলেছে যে 45 কলা দৃষ্টি, একবার বলেছে 60 কলা দৃষ্টি। তাহলে 60 এর টেবিলটাকে যদি আমরা 100 টেবিলে কনভার্ট করি তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে যে 25% দৃষ্টি এবং 50% দৃষ্টি, 75% দৃষ্টি এবং 100% দৃষ্টি। কারণ এই 60কে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে পাচ্ছি 15, আর আমরা 100কে যদি 4 ভাগে ভাগ করি তাহলে পাচ্ছি 25। তাহলে এই স্কেলটা আমাদের কাছে খুব সোজা হয়ে গেল যে গ্রহের দৃষ্টি 4 প্রকার। এক হচ্ছে 25% বা 25% দৃষ্টি, একটি হলো 50 বা হচ্ছে 50% দৃষ্টি, একটি হলো 75 বা 75% দৃষ্টি, একটি হলো পূর্ণ দৃষ্টি বা 100% দৃষ্টি। তাহলে আর কোনো জটিলতা থাকলো না। এইবারে আমি বলবো যে কার কোথায় কিরকম দৃষ্টি আছে। তাহলে যেটি বিষয় যে এই দৃষ্টির ক্ষেত্রে যে এবার আমি বলবো যে কোন গ্রহের কিরকম দৃষ্টি এবং কার কোথায় দৃষ্টি আছে। দৃষ্টির বিষয়ে বলতে গেলে যে কথাটা প্রথমেই বলতে হবে সেটি হলো যে কোনো গ্রহের দৃষ্টি অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ গ্রহগুলোর দৃষ্টি হলো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটা এই দিকে ঘুরছে, গ্রহগুলোর দৃষ্টি এই দিকে ঘুরবে, অর্থাৎ আমাদের এই দিকে কাউন্ট করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এর আবার ব্যতিক্রম আছে। একমাত্র রাহুর দৃষ্টি হবে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে রাহুর দৃষ্টি সেদিকেই ঘুরবে। এবং হচ্ছে যে কেতুর কোনো প্রকার দৃষ্টি নেই, এই কেতু হচ্ছে ব্লাইন্ড প্ল্যানেট, অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলিতে কেতু যে ঘরে অবস্থান করে কেবলমাত্র সে ঘরেই ফল দান করে, অন্য কোথাও কিন্তু কেতু ফল দান করে না। অর্থাৎ ধরুন আপনার লগ্ন হচ্ছে এটি, লং বা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 ধরুন এই 6 নম্বর ঘরে বসে পড়েছে কেতু। যাদের আপনাদের 6 নম্বর ঘরে কেতু আছে তারা আপনারা পিছন থেকে শত্রুতার সম্মুখীন হচ্ছেন এবং হবেন। তার কি কারণ? কারণ হচ্ছে যে কেতু থেকে বিচার করা হয়ে থাকে পিছন থেকে শত্রুতা, এবং 6 নম্বর ঘরটি হচ্ছে শত্রুতা, বাধা বিপত্তি, ঝামেলার ঘর। কিন্তু এই 6 নম্বর ঘরে কেতু বসে সে কিন্তু 12 নম্বর ঘরে বা অন্য কোনো ঘরে
কোনো প্রকারের প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে হচ্ছে কেতু কোনো দৃষ্টি নেই। ফিরে আসছি আরো আলোচনা। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলো। হ্যাঁ বলুন, নাম কি? কান্তি। আচ্ছা বলুন। আপনার ডেট অফ বার্থ? আপনার ডেট অফ বার্থ? বাহ, 23শে জানুয়ারি 1974। সময়? 12টা 15 মিনিট দুপুর। কলকাতা, চন্দননগর। আচ্ছা, কি জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা, সে সব ঠিক আছে, আমি সে বিষয়ে বলছি। আচ্ছা 1 মিনিট, তুমি বলো যে 23শে জানুয়ারি 1974 সেদিন কি ওয়েডনেসডে ছিল? এবং হচ্ছে তোমার কি মকর রাশি এবং হচ্ছে মেষ লগ্ন? ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে, তোমার হচ্ছে মকর রাশি এবং হচ্ছে মেষ লগ্ন এবং হচ্ছে উত্তরসারা, অর্থাৎ হচ্ছে 21 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, কিন্তু তোমার অমাবস্যা তিথিতে জন্ম। ইতিপূর্বে আমি বহুবার আপনাদেরকে বলেছি যে যাদের আপনাদের পূর্ণিমা তিথিতে জন্ম তাদের ক্ষেত্রে চন্দ্র ভালো ফল দেবে, এবং যাদের আপনাদের অমাবস্যা তিথিতে জন্ম তাদের ক্ষেত্রে চন্দ্র ভালো ফল দেবে না, কারণ অমাবস্যার চন্দ্র ক্ষীণ চন্দ্র বা দুর্বল চন্দ্র। এবার যেটি দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে বৈশ্য বর্ণ এবং হচ্ছে নরগণ, তোমার এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তুমি তোমার ব্যবসা সম্পর্কে জানতে চেয়েছো এবং তুমি জানতে চেয়েছো যে কি ধরনের ব্যবসা তোমার শুভ হবে এবং কালসর্প যোগ, এবং কালসর্প যোগ আছে কি না। তাহলে এখানে যেটি অবস্থান, যে এখানে তোমার হচ্ছে রাহু আছে এখানে, এবং হচ্ছে তোমার কেতু আছে এখানে, এবং এদিকে 1 2 3 4 5 এই 5টি ঘর, এই যে 5টি ঘর, এই দিকে তোমার কোনো গ্রহ নেই, সুতরাং তোমার এখানে কালসর্প যোগ আছে। আর তুমি জিজ্ঞেস করেছি যে তোমার ব্যবসা কি রকম শুভ হবে। তোমার এখানে লগ্নে আছে মঙ্গল, তোমার এটি হচ্ছে লগ্ন, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 ঘরের মালিক কে? 7 ঘরের মালিক হচ্ছে শুক্র, যে তোমার এখানে ব্যবসাকে দেখবে। তার কি কারণ? 7 ঘর থেকে বিচার করা হয়ে থাকে বিজনেস বা ব্যবসা। এই শুক্রের যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে বা শুক্রের যে সমস্ত দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যের ব্যবসা করলে তোমার শুভ হবে। তাহলে এই শুক্রের যে সমস্ত দ্রব্যগুলো কি কি? শুক্রের এই দ্রব্যগুলো হচ্ছে শৌখিন জিনিস, যে কোনো প্রকারের গিফট আইটেম, স্টেশনারি, খাবার জিনিস এবং হচ্ছে গার্মেন্টস, প্রসাধনী ইত্যাদি বিষয়ের ব্যবসা করলে তুমি সফলতা পাবে। আর যেহেতু এখানে তোমার হচ্ছে কালসর্প যোগ আছে এবং তোমার একটি ঘরে 5টি গ্রহ বা প্ল্যানেট আছে, সেহেতু তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে, না হলে ব্যবসা ক্ষেত্রে তোমার লস হওয়ার সম্ভাবনা রয়েছে বা লস হবেই। আর সেক্ষেত্রে স্ক্রিনে তো দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন এবং পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করছিলাম, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম রাহু ক্লক। তাহলে এখানে যেটি বিষয়, তাহলে আমি আলোচনা করব যে আমাদের কোন গ্রহরা কিভাবে কোথায় দৃষ্টিপাত করছে। তাহলে আমাদের যার যেখানে যে প্ল্যানেটগুলো রয়েছে সেখান থেকে 7 ঘর দূরে গ্রহগুলো পূর্ণ দৃষ্টি বা 100% দৃষ্টি দিয়ে থাকে। আমাদের যার যেখানে যে গ্রহগুলো রয়েছে সেখান থেকে অ্যান্টি ক্লক 7 নম্বর ঘরে গ্রহগুলো পূর্ণ দৃষ্টিপাত করে থাকে। অর্থাৎ যদি ধরুন যে কারোর এখানে রয়েছে বুধ, তাহলে বুধ এখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে তার দৃষ্টিপাত করবে। এবার এর কিছু বিষয় আছে, এক একটি গ্রহের দৃষ্টি এক এক প্রকার। আমি সবার আগে বলবো যে শনি আমাদের কি প্রকারের দৃষ্টি
পাত করে থাকে। এবং তারপরে বলবো বৃহস্পতি সম্পর্কে, বলবো মঙ্গল এবং রাহু সম্পর্কে। শনি আমাদের জন্মকুণ্ডলিতে যে ঘরে থাকবে, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, শনি আপনার জন্মকুণ্ডলিতে যে ঘরে আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 3 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি পাত করে থাকে বা পূর্ণ দৃষ্টি প্রদান করে থাকে। তাহলে আমি যদি ধরে নেই যে কারোর শনি রয়েছে জন্মকুণ্ডলিতে এখানে, ভক্তগণ অত্যন্ত মন দিয়ে শুনবেন, আপনাদের যার যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে কিন্তু গুনবেন না, যার যেখানে গ্রহ লেখা আছে সেই গ্রহ থেকে গুনতে হবে। আপনারা আগে খুঁজে বের করুন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কোন ঘরে লেখা রয়েছে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে এখানে লেখা থাকে তাহলে এখান থেকে অ্যান্টি ক্লক 3 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরে শনি পূর্ণ দৃষ্টি প্রদান করে থাকে। অর্থাৎ এখান থেকে 1, 2, 3 শনি এই ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করবে এবং 4, 5, 6, 7, 8, 9, 10 শনি এই ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করবে। এরপরে হচ্ছে বৃহস্পতি। আপনাদের যার যেখানে বৃহস্পতি লেখা আছে সেটা আগে খুঁজে দেখুন। আমি ধরে নিচ্ছি যে কারোর জন্মকুণ্ডলিতে এই মিনের ঘরে বৃহস্পতি লেখা আছে, তাহলে এখান থেকে 5 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরে গ্রহরা অর্থাৎ বৃহস্পতি 5 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে বৃহস্পতি কারোর জন্মকুণ্ডলিতে এই ঘরটিতে রয়েছে, এখান থেকে 1, 2, 3, 4, 5 এই 5 নম্বর ঘরে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি প্রদান করবে এবং হচ্ছে 6, 7, 8, 9, 10 এই 10 নম্বর ঘরে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি প্রদান করবে। এরপরে হচ্ছে মঙ্গল। মঙ্গল যার যেখানে রয়েছে, আপনারা আগে দেখুন যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোথায় রয়েছে, সেখান থেকে মঙ্গল 4 নম্বর ঘরে এবং মঙ্গল 8 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করবে। আমি এইমাত্র একটি জন্মছক পেয়েছিলাম যার এই ছিল হচ্ছে তুলা লগ্ন এবং এখান থেকে 1, 2, 3, 4 এখানে বসেছিল মঙ্গল। তাহলে মঙ্গল 4 এবং 8 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করে। সেই কারণে তাহলে ভাবুন যে যদি কারোর এইটা লগ্ন হয়, যে ফোন করেছিল, যে মা আমাকে ফোন করেছিল, তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এখান থেকে তার বিবাহ ও বিবাহিত জীবনটাকে আমরা বিচার করব। আর তার মঙ্গল ছিল এখানে, তাহলে কেন বলা হয়েছে ভৌম দোষ? তার কারণ মঙ্গল এখান থেকে 1, 2, 3, 4 এই 4 নম্বর ঘরে অর্থাৎ বিবাহ স্থানে পূর্ণ দৃষ্টি প্রদান করছে। আর বিবাহ স্থানে যদি মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকে তাহলে বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয়। সেই জন্য আমাদের বৈদিক ট্র্যাডিশন এবং অ্যাস্ট্রোলজি বলছে যে এটি হলো ভৌম দোষ। তাহলে দৃষ্টির কোথায় যে গুরুত্ব সেই বিষয়টিকে বুঝতে পারছেন। শুধু বুঝতে পারছেন না, মানে তারা না অবাক হয়ে শোনেন, পিন অফ সাইলেন্ট, মানে একদম নিস্তব্ধভাবে শোনেন যে আপনার এই উপস্থাপনটা এত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেন। তাহলে মঙ্গল যেখানে থাকবে, আমি ধরে নেই যে মঙ্গল কারোর এখানে আছে, এখান থেকে 1, 2, 3, 4 এবং 5, 6, 7, 8 এখানে মঙ্গল এই দুটি ঘরে সে পূর্ণ দৃষ্টি প্রদান করবে। এরপরে হলো রাহু। এই রাহু দৃষ্টি কিন্তু আবার আলাদাভাবে গুনতে হবে, সে কথা আগেই বলে দিয়েছি, ক্লক ওয়াইজ। তাহলে যদি কারো রাহু এখানে থাকে এই ঘরটাতে, তাহলে কোন দিকে গুনবো? এই দিকে না এই দিকে? এটি ঘড়ি কাঁটার দিকে। আগে দেখুন যে ঘড়ি কাঁটা কোন দিকে ঘুরছে এবং রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোথায় বসে আছে। রাহু যেখানে থাকবে, যদি ধরে নেই আমি রাহু কারোর জন্মকুণ্ডলিতে এখানে আছে, তাহলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে রাহু দৃষ্টি গুনতে হবে। ভক্তগণ অত্যন্ত মন দিয়ে আপনারা এই বিষয়টিকে মনে রাখবেন। রাহুর দৃষ্টি ঘড়ির কাঁটার দিকে আবর্তমান বা ক্লক ওয়াইজ। তাহলে রাহুর দৃষ্টি কোন কোন ঘরে গিয়ে পড়বে? রাহুর অনেক ঘরে দৃষ্টি আছে এবং পূর্ণ দৃষ্টি আছে।
রাহু দৃষ্টি 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 12 নম্বর ঘর, এখানে পূর্ণ দৃষ্টি পড়বে রাহু। আবার বলছি, 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরে রাহুর পূর্ণ দৃষ্টি পড়ে। অর্থাৎ রাহু যদি এখানে থাকে তাহলে 1, 2, 3, 4, 5 রাহুর এখানে পূর্ণ দৃষ্টি পড়বে। 6, 7 এখানে রাহুর পূর্ণ দৃষ্টি পড়বে এবং 8, 9 এখানে রাহুর পূর্ণ দৃষ্টি পড়বে এবং 10, 11, 12 এখানে রাহুর পূর্ণ দৃষ্টি পড়বে। এইভাবে গ্রহরা আমাদের জীবনে দৃষ্টির দ্বারা প্রভাব বিস্তার করে থাকে। দৃষ্টি সম্পর্কে আরো বহু কিছু বলার আছে, আরো গ্রহের অনেক দৃষ্টি সম্পর্কে বলার আছে, কিন্তু একদিনে সব বলে ফেললে আপনারা মনে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিকই। সেজন্য আজ আমি দৃষ্টি সম্পর্কে এইটুকু বললাম, এই দৃষ্টি অতীব মহত্বপূর্ণ। ঠিক যেরকম ভগবানের কৃপা দৃষ্টি অতীব মহত্বপূর্ণ। যে দৃষ্টি বর্ষিত হয়েছিল অর্জুনের ওপর, সে দৃষ্টি কিন্তু বর্ষিত হয়নি কর্ণের ওপর। তাই আপনারা দুজনের জীবনের পরিণতি দেখেছিলেন। মহাবীর হওয়া সত্ত্বেও সেই কর্ণের মহাপতন সূচিত হয়েছিল এবং অর্জুনের বীরত্ব কম থাকা সত্ত্বেও ভগবানের কৃপা দৃষ্টির জন্য সে ধর্মপথে ধর্মযুদ্ধে জয়লাভ করেছিল। এবং এই ভগবানের দৃষ্টি নিয়ে আপনি আরেকটা উদাহরণ দিলেন যে অন্ধ মন্দিরে গেছে, সে তো দেখতে পায় না, কিন্তু ভগবানের দৃষ্টি তার উপরে পড়ছে। সত্যি আপনার মানে এত সুন্দর ব্যাখ্যা। তাহলে এবারে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা থেকে গিয়েছিল, বুধ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন গ্রহ সম্পর্কে। তাহলে আজ আমি আলোচনা করব হচ্ছে বুধ সম্পর্কে, আজ আমি আলোচনা করব আরো অন্যান্য বহু গ্রহ সম্পর্কে। তাহলে আমি বুধাদিত্য যোগের আদিত্য অর্থাৎ সূর্য ফিরে আসছি। এই কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি সব্যসাচী বলছি। হ্যাঁ বলুন। আমি দেশবাবুকে নমস্কার জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার জন্ম হচ্ছে 1950 সাল 31শে জুলাই। কত? 31 জুলাই। আচ্ছা, আর রাত্রি 3:51। 3:58, বলুন। আমার একটু কলকাতায়? হ্যালো, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, বলুন। আমার একটু শারীরিক প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই বৈষয়িক বিষয়। শারীরিক প্রবলেম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার একটু বৈষয়িক বিষয়ে একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আর আর্থিক বিষয়ে কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। উনি জন্ম সময়টা কত বলছেন? যে রাত্রি 3:58। হ্যাঁ, এবং হচ্ছে হ্যালো, এবং হচ্ছে জন্মস্থান হচ্ছে কলকাতা। হ্যাঁ। আচ্ছা, এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তাহলে আপনি বলুন যে সানডে রাত্রি 12টা পার হয়ে মানডে কি ভোরের দিকে আপনার জন্ম? তাহলে আপনার কি কুম্ভ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, আপনার কুম্ভ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন, ধনিষ্ঠা অর্থাৎ হচ্ছে 23 নম্বর নক্ষত্রে আপনার জন্ম এবং কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম, শূদ্র বর্ণ ও দেবারিগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, আপনি এখানে প্রশ্ন করেছেন আপনার স্বাস্থ্য সম্পর্কে এবং অজয় আর কি সম্পর্কে প্রশ্ন করেছেন? মানে একটু প্রপার্টি নিয়ে বোধহয় ঝামেলা চলছে। আচ্ছা, এবং তিনি হচ্ছে প্রপার্টি নিয়ে এখানে প্রশ্ন করেছেন। তাহলে এখানে যে অবস্থান আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তোমার এখানে যেটি লগ্ন আছে সেটি হলো মিথুন এবং এখান থেকে 1 2 3 4 5 এই ঘরে আছে মঙ্গল এবং এই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, যে দৃষ্টি নিয়ে আমি আলোচনা করছিলাম। যেহেতু এই মঙ্গল থেকে বিচার করা হয়ে থাকে জমি, বাড়ি, প্রপার্টি, অর্থাৎ মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে থাকে তাহলে সে ভালো জমি, বাড়ি, ফ্ল্যাটের মালিক হতে পারে বা জমি, বাড়ি ব্যবসা করে সে সফল হতে পারে। অর্থাৎ মঙ্গল ভূমির অধিপতি। আর মঙ্গল যদি খারাপ অবস্থাতে থাকে তাহলে সে ব্যক্তি জমি বাড়িগত নানা প্রকার সমস্যা দ্বারা জর্জরিত হয়ে পড়ে। এক্ষেত্রে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়েছে, এ দৃষ্টি খারাপ দৃষ্টি। রাহুর দৃষ্টি মঙ্গলের উপর
এই দৃষ্টি কুদৃষ্টি বা খারাপ দৃষ্টি, অর্থাৎ এই দৃষ্টি বা ট্রানজিটের মাধ্যমে মঙ্গলের সমস্ত গুণাগুণকে রাহু নষ্ট করছে। সেজন্য এই সমস্যাগুলো তোমার দেখা দিচ্ছে। সেজন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্রামিস্টের সহায়তা নেবে। আর একটা শুভ বিষয় তোমার জন্মকুণ্ডলিতে রয়েছে। ভক্তগণ, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী মিলিয়ে নেবেন যে এত সুন্দর আনন্দময় একটি যোগ আছে কিনা। সে যোগটি হলো এখানে সৃষ্টি হয়েছে, কুম্ভে সৃষ্টি হয়েছে বৃহস্পতি এবং চন্দ্র। অতীব আনন্দময়, অতীব শুভ একটি যোগ, যে যোগের নাম গজ কেশরী যোগ। এই যোগ যদি তোমার থাকে, এই যোগ যদি আপনাদের থাকে কারোর, তাহলে জানবেন যে এটি হলো পদ্ম পাতার ন্যায়। শুনে হয়তো অবাক হচ্ছেন যে দেবদাস বাবু কি কথা বলছেন, যে পদ্ম পাতার ন্যায় তার কি মানে? অর্থাৎ পদ্ম পাতা, তাকে তুমি জলে ফেলো বা যে কোনো নোংরায় ফেলো না কেন, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। সেই রকম জীবনে তুমি যেরকম সমস্যার মধ্যে সম্মুখীন হও, সেটি আর্থিক দুর্বিধা হোক, সেটি শারীরিক দুর্বিধা হোক, সেটি সামাজিক দুর্বিধা হোক, বা সেটি পারিবারিক দুর্বিধা হোক, একটি দৈব কৃপা, একটি অদৃশ্য সাহায্যের হাত, একটি দেবদূত যেন মানুষ রূপে এসে তোমাকে রক্ষা করবে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্র এই গজ কেশরী যোগে সৃষ্টি করেছে, সুতরাং সেটি তোমার পক্ষে খুবই শুভ। তুমি এই মঙ্গলের প্রতিকার করলে অবশ্যভাবে শুভ ফল লাভ করবে। হ্যাঁ, তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বুধ, আমি আদিত্য নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। তাহলে বুধ আমাদেরকে কি ফল প্রদান করে থাকে, বা বুধ থেকে একটি মানুষের আমরা কি বিষয়কে বিচার করব? এই বুধ আমাদেরকে দিয়ে থাকে বিদ্যা, বুধ আমাদেরকে দিয়ে থাকে জ্ঞান, বিদ্যা, অর্থাৎ একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন আমাদেরকে প্রদান করে থাকে বুধ। অর্থাৎ বুধ যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে থাকে, তাহলে আমরা ভালো একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করতে পারবো, আমরা ভালো জ্ঞানের অধিকারী হতে পারবো। বুধ যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে আমরা ভালো বিচার বুদ্ধির মালিক হতে পারবো। অর্থাৎ বুধ দিয়ে থাকে আমাদেরকে বুদ্ধিমত্তা, বুধ দিয়ে থাকে আমাদেরকে মস্তিষ্ক পরিচালনা করার ক্ষমতা। আমরা সবাই মানুষ, আমাদের সকলেরই মাথা আছে, কিন্তু কেন আমরা সকল কাজের দায়িত্ব সকলের ওপর ন্যস্ত করতে পারি না, বা আমরা কেন সকল ব্যক্তি সকল কাজের দায়িত্বকে পালন করতে পারি না? এই সমাজে সকলে মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করেও কেউ বুদ্ধিজীবী জীবিকা বেছে নেয় বা বুদ্ধিজীবী জীবিকাতে সফল হয়, কেউ বা শ্রমজীবী জীবিকাতে সফল হয়। তার কি কারণ? তার কারণ হলো বুধ। বুধ গ্রহটি যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে থাকে, তাহলে আমরা ভালো বুদ্ধিমত্তার অধিকারী হতে পারবো। ফিরে আসছি সে বিষয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি হালিশহর থেকে গৌতম দত্ত বলছি। গৌতম দত্ত বলুন। বলছি যে আমার জন্ম তারিখটা হচ্ছে 19 আগস্ট 1974 সাল, 19 আগস্ট 1974, রাত 2:55। রাত 2:55, কলকাতা? না, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। হ্যাঁ, তুমি কি বিষয়ে প্রশ্ন করতে চাও বলো। আমার এই চাকরির বিষয়টা একটু প্রশ্ন করতে চাই। আচ্ছা উন্নতির বিষয়টাও আছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে যেটি তোমার বিষয় দেখা যাচ্ছে, তাহলে তুমি বলো যে সানডে রাত্রিবেলা 12টার পরে, মানডে ভোরের দিকে জন্ম। হ্যাঁ হ্যাঁ, 2:55। আচ্ছা, তাহলে তোমার কি হলো যে সিংহ রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন। হ্যাঁ।
আচ্ছা, তুমি সঙ্গে থাকো। আচ্ছা গৌতমবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন মনে হয়, কারণ ফোন পেয়েই আপনার ডেট অফ বার্থ, টাইম, সময় সব বললেন। কেমন লাগে আগে বলুন? খুব ভালো লাগে। আচ্ছা, বোঝানোটাও তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি দর্শকদের যে যারা ধরুন জ্যোতিষী, আমি একটু আলোচনা করে নিই দর্শকদের কাছ থেকে, যারা ধরুন জ্যোতিষী শিখছে বা কেউ, তারা টেপ রেকর্ডার নিয়ে যদি অনুষ্ঠানটা দেখেন আমার মনে হয় খুব ভালো হবে, তাই না? আপনার কি মতামত? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার সিংহ রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন এবং পূর্ব ফাল্গুনী অর্থাৎ 11 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম এবং তার সাথে যেটি দেখা যাচ্ছে তোমার ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। তুমি এখানে যেটি প্রশ্ন করেছো তোমার কর্মজীবন সম্পর্কে, তাহলে এখানে যেটি অবস্থান আছে আমি সে সম্পর্কে আলোচনা করব এবং এই আলোচনা আমি যে কেবলমাত্র তোমার জন্য করব তাই নয়, তার সাথে সাথে আমি আলোচনা করব সকল ভক্তবৃন্দের জন্য। তোমরা যারা টেলিফোনে লাইন পাচ্ছ না, তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, যাদের তোমাদের কর্মজীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। তাহলে যেটি হচ্ছে কর্মজীবন, তাহলে কর্মজীবন মানে আমাদেরকে যেতে হবে লগ্ন থেকে, যার যেখানে লং বা অ্যাসেন্ডেন্ট লেখা রয়েছে সেখান থেকে 10 নম্বর ঘরে। তাহলে তোমার এখানে লগ্ন কোথায় লেখা আছে? না, এখানে এই কর্কটের ঘরে। আর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা এসে পৌঁছে গিয়েছি মেষে, এরিস। এর অধিপতি কে? মঙ্গল। তাহলে এই ঘরটিতে তোমার কোনো গ্রহ নেই, দেয়ার হ্যাভ নো প্ল্যানেট। তাহলে খুঁজতে হবে যে অনার অফ দ্য 10th হাউস বা এই 10 নম্বর ঘরের মালিক কোথায় বসে আছে। আমরা খুঁজে পেয়েছি এই ঘরে, ধনস্থানে। 10 নম্বর ঘরের মালিক ধনস্থানে বসে আছে। তাহলে তোমার ভালো ধন সম্পদ, ভালো কর্ম, ভালো ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত হবার কথা, কারণ ঘরটি রবির ঘর আর রবির সাথে মঙ্গলের মিত্রতার সম্পর্ক। তোমরা নোট করে নাও, রবির সাথে মঙ্গলের মিত্রতার সম্পর্ক। কিন্তু তুমি বলছো যে তোমার কর্মজীবনে কিছু খেদ আছে, তাহলে কোনটা ভুল? হয় তুমি ভুল বলছো, নয় আমি ভুল বলছি, না হলে আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ভুল বলছে। খুঁজতে হবে কোথায় সমস্যা। এই মঙ্গল এত সুন্দর জায়গাতে থাকা সত্ত্বেও তোমাকে শুভ ফল দিচ্ছে না। তুমিও ঠিক বলছো, আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিও ঠিক বলছে, আমিও ঠিক বলছি। কারণ মঙ্গল এখানে 4টি গ্রহ দ্বারা যুক্ত, অর্থাৎ মঙ্গল সহ এই ঘরে 4টি গ্রহ আছে। মঙ্গল, চন্দ্র, রবি, বুধ। বাংলাতে তোমার ভাদ্র মাসের জন্ম। তাই যাদের তোমাদের এই রকম অবস্থাতে রবি এবং বুধ আছে, তোমরা তোমাদের নিজেদের চরিত্রের সাথে মিলিয়ে নাও। যাদের তোমাদের রবি আর বুধ এই ঘরে বসে আছে, রবি আনন্দময় অবস্থাতে আছে, তারা যে কোনো বিষয়ে সর্বদা নিজের বিচার বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করবে। তোমাদের মধ্যে থাকবে হাই অ্যাম্বিশন, অদম্য মনোবল, সেলফ কনফিডেন্স, আত্মপ্রত্যয়, এবং তোমাদের মধ্যে থাকবে অসাধারণ আত্মসম্মান জ্ঞান, যা তোমার মধ্যেও আছে। তোমার মধ্যেও আছে আত্মপ্রত্যয়, সেলফ কনফিডেন্স। কিন্তু এখানে 4টি গ্রহ যুক্ত হয়ে যাওয়ার জন্য তোমার এই কর্মপতি শুভ ফল দিতে পারছে না। সেই জন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে একটি বিষয় আমি বলে দেই যে অজয়, যে একজন মা আমাকে কালকে আমার যে সল্টলেকের চেম্বার সেখানে একটি চিঠি আমাকে লিখেছেন যে তার সেই প্রতিকারের ফলস্বরূপ সে শুভ ফল পেয়েছে। কিন্তু মা, যেটি বিষয় হয়েছে, আজ আমি এখানে প্রোগ্রাম শুরু করবার মাত্র 3 মিনিট আগে এসে পৌঁছেছি। আমার সামনে ওখানে ব্রিফকেসে চিঠিটা রয়েছে, কিন্তু আমি কর্মব্যস্ততায় ভুলে গিয়েছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার চিঠি পড়া হবে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আজকে আমি চিঠিটা পড়তে পারছি না। সামনের দিন অবশ্যভাবে তোমার চিঠি আমরা পড়ে শোনাবো। সামনে বৃহস্পতিবার নিশ্চয়ই আমরা সেই চিঠিটা পড়বো। তা আমাদের তো সময় একদম শেষ লগ্নে চলে এসছে। তা ধরুন যারা নতুন দর্শক
আপনার অনুষ্ঠান শেষ করতে আমাদেরও যেমন ইচ্ছা করে না, দর্শকদেরও সেরকম মনে হয় না যে অনুষ্ঠানটা শেষ হোক। যাই হোক, আপনার সাথে যারা নতুন দর্শক আছে তারা কিভাবে যোগাযোগ করবে সেটা যদি বলে। তা তোমরা তো জানো যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমি থাকি হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতাতে শ্যামবাজারের কাছে। আমার সেখানকার অফিসের নাম জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। সেটি হলো ফরিয়াপুকুর বাস স্টপ, টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। অর্থাৎ ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ডে আমার অফিস। এছাড়া তোমরা আমাকে পাবে সল্টলেকে। সেখানকার আমার অফিসের নাম গুড লাক পয়েন্ট, AE, A ফর অ্যাপেল, E ফর ইগল, AE 497 কোয়ালিটি বাস স্টপ। এটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায়। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে। সেখানকার আমার অফিসের নাম ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী কালীবাড়ি উল্টো দিকে। সেটি হলো সিদ্ধেশ্বরী বাজার। এটি হলো বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত জায়গাতে তোমরা আমাকে পাবে। আর যেটি হচ্ছে সল্টলেক সম্পর্কে বললাম যে হচ্ছে কোয়ালিটি বাস স্টপ, সেক্টর 1। তো এই সমস্ত জায়গাতে দেখা করতে আসবার আগে অবশ্যভাবে টেলিফোনে নাম লিখিয়ে আসবে। হ্যাঁ দাদাবাবু, আমার একটা এখানে আলোচনা করতে করতে আমার মনে পড়ে গেল যে এই যে সময় চলে যাচ্ছে, যদিও থাকে মনেও তৃপ্তি, তবুও শেষ করতে আমাদের হবে, কারণ এটাই সমাপ্তি। হ্যাঁ, অনুষ্ঠানের এখানেই শেষ করতে হবে, কারণ সমস্যা এবং সমাধান আরও দীর্ঘায়িত হলে আপনারাও উপকৃত হতেন দেবদাসবাবুর আলোচনা শুনে, এবং আমরাও অনেক আলোচনাকে দীর্ঘায়িত করতে পারতাম। যাই হোক, সমস্যা এবং সমাধান নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, কারণ অনেক দর্শক ফোন করে অনুষ্ঠানটিকে আরও 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করতে বলছেন। শ্রী দেবদাস মানেই জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়কে উত্থাপন। আবারও বলি, শ্রী দেবদাস মানেই ভীষণ জ্ঞান। জ্যোতিষশাস্ত্রের শ্রী দেবদাস মানে বিশ্লেষণ মারফত দারুণ প্রতিকার। সুতরাং তার সাথে যোগাযোগ করতে অবশ্যই কন্ট্যাক্টের নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনারা সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আপনাদের নানা সমস্যার সমাধান তিনি করবেন। যারা তার সান্নিধ্যে আসেন, অনেক লোকের চিঠি আমরা পাচ্ছি, তারা উপকৃত হচ্ছেন, চিঠি দিচ্ছেন। আমরা শেষ করব সমস্যা এবং সমাধান। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এবং আপনাকে আগামী বৃহস্পতিবার 10টা 15তে আবার আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ অনুষ্ঠান শেষ করছি। দর্শকদের নমস্কার জানিয়ে আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। ভালো থাকুন, শুভরাত্রি।